হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই দেখেছো যে ওয়েস্ট বেঙ্গলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে মেয়েরা দুর্দান্ত সাফল্যের প্রমাণ দিয়েছে। তো শুধু ভারত বাংলায় বলে না, ভারতবর্ষে তুমি যদি এখন দেখো তাহলে এটা এজ অফ ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে পারো। বিভিন্ন ক্ষেত্রে আমরা সরকারকে বিভিন্ন পলিসি হাতে দেখছি। এছাড়াও মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে বলতে পারো যে খুবই দ্রুততার সাথে এগিয়ে চলেছে। তো যখন সমস্ত ক্ষেত্রে মেয়েরা এগেছে তখন রাজনীতিতে কেন না? তো এই প্রশ্নটা যদি দেখো, এই প্রশ্নটা এবং তার সাথে কিছু রেলেভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট টপিক নিয়ে আজকে আমাদের ডিসকাশন হবে এবং সেখানে আমরা আলোচনা করব যে মেয়েদের পার্টিসিপেশন ইন পলিটিক্স এবং তার সাথে সাথে আরো কিছু টপিক এর সাথে অ্যাডিশন থাকবে। এবং আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক করতে চলেছি, যেটা বলতে পারো মাল্টিপল ডাইমেনশনকে একসাথে মার্জ করে। তো আমাদের টপিক আজকে খুব কমপ্লিকেটেডও হবে, আবার যদি দেখো খুব ইন্টারেস্টিং হবে। তো আমরা চাইবো যে তোমরা একটু কনসেন্ট্রেট করো এটার পিছনে, 20 to 30 মিনিটস এর কনসেন্ট্রেশন দাও, কেন কি যারা ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, সিজিএল, সিএসএস এর যে কোনো এক্সাম দিচ্ছ তাদের জন্য এই টপিকটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবং ধরে চলো যে তোমরা তোমাদের কোশ্চেন পেপারে এইটা রিলেটেড কোনো না কোনো কোশ্চেন তোমরা পাবে। আমার নাম সৌরভ কর্মকার, চলো ইন্ট্রোডিউস করে দিই। এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস, এবিসি একাডেমির তোমাদের সমস্ত রকম কম্পিটিটিভ ফিল্ডের প্রিপারেশনে হেল্প করে। আমাদের স্পেসিফিকলি যদি দেখো দুটো ব্যাচ আমাদের এই মুহূর্তে ওপেন হয়েছে। অ্যাডভান্স কোর্স, যেটা মেনলি আমাদের ডেসক্রিপটিভ প্রিপারেশন এন্ড কনসেপচুয়াল স্টাডিজকে মাথায় রেখে আমরা এই ব্যাচটাকে চালাই এবং ইউপিএসসি ডাব্লিউবিসিএস প্রাইম ফোকাস থাকে, দ্যাট ইজ অ্যাডভান্স কোর্স। অ্যান্ড সেকেন্ড আমাদের থাকে যেটাতে আমরা জেনারেল কম্বাইন্ড কোর্সকে মাথায় রেখে আমরা ফলো করি, দ্যাট ইজ ফাউন্ডেশন কোর্স। এবিসি একাডেমিতে শুধুমাত্র তোমরা কম্পিটিটিভ ফিল্ড প্রিপারেশন ব্যাপারে নলেজ নিতে পারবে সেটা না, সঙ্গে সঙ্গে তোমার ক্যারিয়ার গাইডেন্স, ইন্টারভিউ, যে কোনো রকম চাকরি রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 9474586670, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যান্ড ইউটিউবে আমাদের চ্যানেল আছে, সেখানের মাধ্যমেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকে দেখি যে আমাদের যে কারেন্ট ইভেন্টটি আমরা স্টার্ট করবো বলছিলাম, সেটা হচ্ছে আজকে আমরা ওমেন রিজার্ভেশন বিল এবং তার সাথে আরেকটা জিনিসের মার্জার করবো, ডিলিমিটেশন বিল। তো যদি দেখো এপ্রিল মাসের শেষের দিকে সব থেকে গুরুত্বপূর্ণ যে নিউজটা আমাদের কাছে এসেছিল সেটা হচ্ছে ওমেন রিজার্ভেশন বিল এবং তার সাথে ডিলিমিটেশন বিলকে মার্জ করা হয়েছিল। তো আজকে আমরা সমস্ত কিছু জানবো ওমেন রিজার্ভেশন বিল অ্যান্ড ডিলিমিটেশন বিলের ভেতর ডিলিমিটেশনের কনসেপ্ট কি, ওমেন রিজার্ভেশন বিল এবং ডিলিমিটেশন এটাকে পাস হয়েছিল কি হয়নি, এবং যদি পাস হতো কি হতো, পাস না হলে কি হতো, সমস্ত কিছু আমরা আজকে ডিসকাস করবো। তাহলে এই জিনিসটা শুরু যদি বা সূচনা যদি দেখি, তাহলে সূচনা হচ্ছে আমরা যেটা বললাম যে ভারতবর্ষের টোটাল 140 কোটি জনগণকে আমরা যদি দেখি তাহলে মোটামুটি কম বেশি যদি দেখি তাহলে 48.46% কিন্তু ওমেন পপুলেশন আছে। মানে আমাদের 100 জনের ভেতর যদি দেখো তাহলে 48 জনের কাছাকাছি হচ্ছে ওমেন পপুলেশন। কিন্তু এই জিনিসটাই যখন আমরা মহিলাদের রাজনৈতিক রিপ্রেজেন্টেশন দেখি, যে তারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান পলিটিক্সে কতটা ডাইরেক্টলি পার্টিসিপেটেড আছে, তখন সেটা দেখছি আমরা মাত্র সেখানে হচ্ছে ভারতবর্ষের মহিলাদের পার্টিসিপেশন হচ্ছে 15%, 15%। তাহলে বলতে পারো যে 48 - 15 যদি করি তাহলে মোটামুটি 33%-এর কাছাকাছি গ্যাপ সেখানে পাই। তার মানে ওমেন পার্টিসিপেশন ইন পলিটিক্স হওয়া উচিত। তবে এই কথাটার কথা মাথায় রেখে যদি দেখো, সরকার বললো যে ওমেন মেয়েদেরকে এম্পাওয়ার করতে গেলে মেয়েরা সমস্ত ফিল্ডে যেমন যাচ্ছে, মেয়েদেরকে অ্যাক্টিভ পলিটিক্সেও কিন্তু তাদের পার্টিসিপেট করাতে হবে। সরকারের নীতি গঠনে, পলিসি মেকিং এবং সমস্ত ক্ষেত্রে মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ পার্টিসিপেশন থাকে। অন্তত 50% যদি নাও হয়, 50% না হলেও তাদের যেন পার্টিসিপেশন অন্তত 33% রিজার্ভেশন তারা পেয়ে থেকে তাদের যেন পার্টিসিপেশন থেকে থাকে, সেটা সরকার সুনিশ্চিত করার কথা হবে। এবং এটা সরকার অনেকদিন থেকে চেষ্টা করছে, কিন্তু ফাইনালি যদি দেখো তাহলে হচ্ছে 2023-এ সরকার এই বিলটাকে, যেটার নাম সরকার দেয় নারী শক্তি বন্দন অধিনিয়ম, এই বিলটার নাম দেওয়া হয় এবং সেটাকে 2023-এ সরকার সেটাকে ইন্ট্রোডিউস করে পার্লামেন্টে। এবং সেটা যদি দেখো সেটা সেপ্টেম্বর মাসের দিকে সেটাকে কমপ্লিটলি পাস করে নেওয়া। যখন সেটা পাস করলো তখন সেটা আমাদের বলতে পারো যে একটা পার্লামেন্টারি অ্যাক্টের এস্টাবলিশমেন্ট করলো, দ্যাট ইজ 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কেন কি এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে অ্যামেন্ড করলো এবং কি করলো যে আমাদের যে লেজিসলেচার আছে সেটা হচ্ছে ইউনিয়ন লেজিসলেচার, মানে আমাদের পার্লামেন্ট, বা স্টেট লেজিসলেচার যেটাকে আমরা বিধানসভা বলে থাকি, এই দুটো ক্ষেত্রে কিন্তু মেয়েদের রিজার্ভেশনকে 33% করে দিল। আচ্ছা, যদিও আমরা যদি দেখে থাকি তাহলে লোকাল সেলফ গভর্নমেন্ট বা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এগুলোতে কিন্তু দীর্ঘদিন আগেই হচ্ছে আমাদের 33% ওমেন রিজার্ভেশন কনফার্ম হয়ে গেছিল, কিন্তু যে সেগমেন্টে ছিল না সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন অ্যান্ড স্টেট লেভেল। তো এই 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল সেটাকেই ফাইনালাইজ করে দিল ইন ইউনিয়ন অ্যান্ড স্টেট লেভেল, যে হ্যাঁ এবার থেকে ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট লেভেলেও যে লেজিসলেচার থাকবে, পার্লামেন্ট এবং বিধানসভা,
সেখানে মেয়েদের 33% রিজার্ভেশন থাকবে। এবং সঙ্গে আরো কিছু কথা বললো। কি কি কথা বললো? যেটা বললাম 33% রিজার্ভেশন, সেটা তো বললোই, সঙ্গে বললো যে এই রিজার্ভেশন হচ্ছে 15 বছরের জন্য লাগু করানো হবে। 15 বছরের জন্য লাগু করানোর পর চেক করা হবে যে হ্যাঁ ওমেন এম্পাওয়ারমেন্ট কতটা হয়েছে, তারপর যদি ফার্দার মনে করা হয় সেটাকে এক্সটেন্ড করা হবে, নাহলে সেটাকে স্টপ করবে। অ্যান্ড সঙ্গে আরেকটা বলা হলো যে এই যে 33% ওমেন রিজার্ভেশন, সেটা হঠাৎ করে চেঞ্জ করা তো যাবে না। যেমন আমরা কি বললাম, আমাদের স্টেট লেজিসলেশনে মাত্র 15% যদি দেখো ওমেন পার্টিসিপেশন আছে, বা বলতে পারো যে ফিমেল পার্টিসিপেশন আছে, তাহলে যে বাকি 35%-এর গ্যাপ আছে সেটা নিশ্চয়ই মেল পপুলেশন আছে বা মেল রিপ্রেজেন্টেশন আছে। তাহলে ফার্স্টে এদেরকে এখান থেকে সরাতে হবে এবং তারপরে ফিমেল রিজার্ভেশন দেওয়া পসিবল হবে। তো দেখা গেল যে এটা কোনোদিনই কেউ মানবে না যে কারোর এমএলএ পোস্ট বা এমপি পোস্ট কেড়ে নিয়ে তার জায়গায় একজন ফিমেলকে সেখানে দেওয়া হবে। তো এটা দিয়ে একটা বলতে পারো এটা করাও যাবে না, কেন কি ভোটের মাধ্যমে সেই ইলেকশনের মাধ্যমে এসছে এবং সেটা অত সহজে ইমপ্লিকেশন করা বা ইমপ্লিমেন্ট করা পসিবল না। তো সরকার একটা রাস্তা খুঁজলো এবং কি বললো যে এই বিলটা কিন্তু হঠাৎ করে লাগু করা যাবে না। বিলটাকে কি করতে হবে, নেক্সট যখন আমাদের সেন্সাস আসবে, এবং সেন্সাস মানে জনগণনা, এবং জনগণনার পরে যদি দেখি তাহলে জনবিন্যাস বাড়ার সাথে সাথে আমাদের রিপ্রেজেন্টেশনও বাড়ে, এবং সেই কাজটা কে করে, সেই কাজটা করে আমাদের ডিলিমিটেশন কমিশন। এবং সেই কাজটা হওয়ার পর যখন আমাদের নাম্বার অফ সিটস আগের থেকে বাড়বে জনসংখ্যার ভিত্তিতে, এমনকি আগে যা জনসংখ্যা ছিল তার থেকে এখন জনসংখ্যা বেড়েছে, তখন এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা হবে। তাহলে ক্লিয়ার হলো? তাহলে এই 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি দেখো, মেয়েদের 33% রিজার্ভেশন তো দিলই, কতদিনের জন্য, 15 বছরের জন্য দিল, এবং বললো যে নেক্সট যে সেন্সাস আসবে, মানে এই বিল লাগু হয়ে যাওয়ার পর, 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হয়ে যাওয়ার পর নেক্সট যে সেন্সাস আসবে এবং তারপর যে ডিলিমিটেশন আসবে, সেই ডিলিমিটেশনের পরে কিন্তু এটাকে লাগু করে দেয়া হবে। তাহলে এটা গেল এতক্ষণ পর্যন্ত সিনারিও। এবার আসা যাক যে আমাদের এই ডিলিমিটেশন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বলতে পারো যে একটা অর্গানাইজেশন বা কমিশন, যেটা কাজ কিভাবে করে এবং এর তৈরি কিভাবে হয়েছিল সেটা একটা আমরা দেখে নিই। যেমন ধরো ভারতবর্ষ যখন আমি কনসিডার করে নিলাম এটা একটা নেশন, দ্যাট ইজ XYZ, আমি যাই হোকটা ধরে নিলাম, এবং এখানে সার্টেন অ্যামাউন্ট অফ পপুলেশন আছে। সাপোজ ধরে নিলাম সেখানে 100 পপুলেশন আছে, 100 জন মানুষ সেখানে বাস করে। ঠিক আছে, তো কি করা হবে, ডিলিমিটেশন কমিশন তৈরি হলো কেন? তো প্রথমে যদি দেখি আমাদের ডেমোক্রেটিক নেশন, ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক নেশনের সব থেকে প্রায়োরিটি পাই ডেমোক্রেসি এস্টাবলিশ করানোর জন্য রুলারকে খোঁজা বা সরকার গঠন, এবং সরকার গঠনের জন্য চাই আমাদের ইলেকশন। তো বলা হলো এই দেশে ইলেকশন কিভাবে কন্ডাক্টেড হবে। তো বলা হলো ইলেকশন কন্ডাক্ট করার একটাই উপায়, এই 100 লাখ সাপোজ ধরে নিলাম, 100 লাখ পপুলেশনকে আমি কিন্তু পার্লামেন্টে নিয়ে যেতে পারবো না। সবাই কি যেতে পারবে না, পারবে না। বা সবাইকে কি নিয়ে যাওয়া পসিবল হবে, পসিবল হবে না। তো বলা হলো এক কাজ করা, আমাদের দেশকে কতগুলো ছোট ছোট কনস্টিটিউয়েন্সিতে ডিভিশন করা, কতগুলো ছোট ছোট পার্টসে ডিভাইডেড করতে হবে, এবং সেই পার্টে ডিভাইডেড করার পর সেই পার্টিকুলার জায়গাকে কনস্টিটিউয়েন্সি হিসাবে ঘোষণা করা হোক, এবং এই পার্টিকুলার জায়গায় লোকেদের জন্য একজন করে রিপ্রেজেন্টেটিভ সে কি করবে, সে লেজিসলেচারে গিয়ে মানে পার্লামেন্টে গিয়ে বা বিধানসভায় গিয়ে বসবে। তাহলে এই যে ছোট ছোট কনস্টিটিউয়েন্সি ডিভিশন হলো, এই ডিভিশনটা কিসের ভিত্তিতে হলো, অন দা বেসিস অফ পপুলেশন। এবং পপুলেশনটা এমন ভাবে রাখা হলো যে প্রত্যেকটা জায়গার পপুলেশন পার রিপ্রেজেন্টেটিভ মোটামুটি ইকুয়াল হবে, পপুলেশন পার রিপ্রেজেন্টেটিভ মোটামুটি ইকুয়াল হবে। তার মানে এখানে যদি 10 লাখ লোকের পিছনে একটা রিপ্রেজেন্টেটিভ হয়, তাহলে এখানেও কম বেশি 10 লাখ লোকের পিছনে একটা রিপ্রেজেন্টেটিভ হবে, এখানেও 10 লাখ লোকের পিছনে একটা রিপ্রেজেন্টেটিভ হবে। তো এইভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো দেশের পুরো জনসংখ্যাকে। এবং এই কাজটা কে করবে, এই কাজটাকে ইলেকশন কমিশন করবে, বললো না। এই কাজটা কখন হবে, এই কাজটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ইনপুট যদি দেখো, এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইনপুট কি, এখানে দেখে সব থেকে গুরুত্বপূর্ণ ইনপুট হচ্ছে নাম্বার অফ পপুলেশন, তাই তো? তো এই নাম্বার অফ পপুলেশন এর ডেটা আমরা কোথা থেকে পাই, দ্যাট ইজ সেন্সাস। তার মানে বুঝতেই পারছো যে এই ভাগ কনস্টিটিউয়েন্সি ডিভিশনটা পপুলেশনের ভিত্তিতে যখনই হচ্ছে তখনই আমাদের সেন্সাসের কাজ চলে আসছে। তো বলা হলো যে ইলেকশন কমিশনকে ইলেকশন সুষ্ঠুভাবে কন্ডাক্ট করানোর জন্য যে এই কনস্টিটিউয়েন্সিস গুলো চাই, সেই কনস্টিটিউয়েন্সিস গুলো ডিভিশন করবে একটা কমিটি। যে কমিটিটা কি হবে, যখনই দেশে জনগণনা হবে, ঠিক জনগণনার পরে একটা কমিটি তৈরি করা হবে। এই কমিটিটা কে তৈরি করবে, ক্রিয়েটেড বাই পার্লামেন্ট।
পার্লামেন্ট এটাকে ক্রিয়েট করবে এবং এর কাজ হবে ভারতবর্ষের এই জনসংখ্যার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি গুলোকে ডিভিশন করা, এবং এটারই নাম দেওয়া হলো ডিলিমিটেশন কমিশন। তাহলে ক্লিয়ার হলো? তাহলে বুঝতে পারছো যখন যখন জনগণনা হবে বা সেন্সাস হবে তখন তখনই আমাদের দেশে কি আসবে? ডিলিমিটেশন কমিশন আসবে। তো ডিলিমিটেশন কমিশন থেকে যেটা যেটা ফ্যাক্ট এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রথম কথা হচ্ছে ডিলিমিটেশন কমিশনের এস্টাবলিশমেন্ট। দ্য ডিলিমিটেশন কমিশনের এস্টাবলিশমেন্ট কথা হয়েছিল সেটা হচ্ছে আর্টিকেল 82, সেখানে প্রথম ডিলিমিটেশন কমিশনের কথা বলা হয় এবং বলা হয় যে পার্লামেন্ট টু এনঅ্যাক্ট এ ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট আফটার এভরি সেন্সাস। তো বলা হচ্ছে কি যে প্রতি সেন্সাস যখন হবে তারপরে পার্লামেন্ট কি করবে? একটা অ্যাক্টের মাধ্যমে একটা করে ডিলিমিটেশন কমিটি তৈরি করবে, যে কি করবে? জনসংখ্যার ভিত্তিতে পুনর্বিবেচনা করবে এবং কনস্টিটিউয়েন্সি গুলোকে ডিভিশন করবে বা সেটা ভাগ করবে। তো এটা গেল ক্রিয়েশন। তাহলে এখানে তোমাদের পরীক্ষা যদি দেখো এটা খুব গুরুত্বপূর্ণ হবে যে ডিলিমিটেশন কমিশনের এস্টাবলিশমেন্ট। কেন কি আমরা সবসময় বলেছি যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে লিঙ্ক করেই আসবে, তো বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল হয়ে গেল। সেকেন্ড কি বলা হলো? সেকেন্ড বলা হলো যে ইলেকশন রিলেটেড যে রুলস এন্ড রেগুলেশন থাকবে সেই রুলস এন্ড রেগুলেশন আর্টিকেল 3 to 7 এর মাধ্যমে কন্ডাক্টেড হবে। এটা তোমাদের অতটা দরকার নাই, তোমাদের আর যে দুটো দরকার হচ্ছে সেটা হচ্ছে এই দুটো। আর্টিকেল 170, আর্টিকেল 170 কি করে? আর্টিকেল 170 ডিলিমিটেশন কমিশনকে পাওয়ার দেয়, সে শুধুমাত্র ইউনিয়ন লেভেলে না, স্টেট লেভেলেও স্টেট লেজিসলেচারকে ডিলিমিট করা বা তার বাউন্ডারি অল্টার করার দায়িত্ব কিন্তু আর্টিকেল 170 এর মাধ্যমে পাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস বলা হলো যে ডিলিমিটেশন কমিশন যখন এই কনস্টিটিউয়েন্সি ডিভিশন গুলো করবে তখন তাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে? যে এসসি এবং এসটি কোনো একটা পার্টিকুলার এরিয়ায় যে পপুলেশনের রেশিওতে তারা আছে, মানে যে দেখা যাচ্ছে 100 জনের ভেতর 10 জন এসসি এসটি আছে, তাহলে সেখানে যে সিট সংখ্যা পাবে বা রিপ্রেজেন্টেশন পাবে সেই রিপ্রেজেন্টেশনে কিন্তু ওই রেশিওতেই পাবে। তার মানে কি বলা হলো? যে এসসি এসটির সিট কিন্তু তাদের পপুলেশনে তাদের কন্ট্রিবিউশনের রেশিওতেই তাদেরকে দেয়া হবে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে কোনো একটা জায়গায় 100টা লোক আছে, 10 জন পিছনে যদি একটা করে রিপ্রেজেন্টেটিভ দেওয়া হয় তাহলে টোটাল রিপ্রেজেন্টেটিভ কটা পাবো? 10টা। এবং এর ভেতর দেখা গেল 10 জন হচ্ছে এসসি এসটি, তার মানে কত গেল? 10%। তো বলা হলো এখান থেকে 9টা জেনারেল পাবে, একটা এসসি এসটি পাবে। তো বলা হলো এই রেশিওতে সবসময় এই ডিস্ট্রিবিউশনটা করতেই হবে এবং কাজটাকে ডিলিমিটেশন করবে। আরেকটা কি বলা হলো? ডিলিমিটেশন করে একটা জিনিস বলা হলো যে আর্টিকেল 3 to 9 এ বলা হলো যে ডিলিমিটেশন কমিশনের দেয়া অর্ডার, ডিলিমিটেশন কমিশন যে অর্ডার পাবলিশ করবে সেই অর্ডার কিন্তু কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। তার মানে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল এক্সট্রিম, ওয়ান অফ দ্য মোস্ট এক্সট্রিম পাওয়ারফুল বডি হয়ে গেল, যেটাকে কোনো কোর্টে যার দেয়া অর্ডার কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে। ঠিক, এবার আসি হচ্ছে ডিলিমিটেশন কমিশনের যে চেইন অর সিকোয়েন্স, যাতে আমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। তারপরে আমরা কি দেখলাম? যখনই কোনো একটা সেন্সাস তারপরে আসবে ডিলিমিটেশন কমিশন। অবভিয়াসলি, কেন কি 10 বছর পর পর আমাদের জনগণনা হয় এবং তার ডেটা আমরা সেখান থেকে পাই। তো জনগণনা 10 বছর সংখ্যা অন্তর অন্তর যদি দেখো জনবিন্যাস বৃদ্ধি হয়, মানুষের জনসংখ্যা বাড়ে এবং তার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিভিশন হয়। তাহলে চলো দেখে নিই। তো আমাদের ভারতবর্ষে প্রথম যদি দেখো, প্রথম আমাদের সেন্সাস স্বাধীনতার পর, স্বাধীনতার অনেক আগে থেকে আমাদের সেন্সাস হচ্ছে, কিন্তু আমি স্বাধীনতার পর যদি কনসিডার করি তাহলে হচ্ছে 1951 হচ্ছে আমাদের প্রথম সেন্সাস হয় স্বাধীনতার পর। এবং যখনই সেন্সাস হবে তার ডেটাটা নিয়ে কি আসবে? ডেটাটা নিয়ে একটা ডিলিমিটেশন কমিশন আসবে এবং 1952 ডিলিমিটেশন কমিশন। এবং সেখানে বলা হলো কি যে আমাদের লোকসভা সিট বা পার্লামেন্টে যে লোকসভা আছে তার সিট সংখ্যা কত হবে? 490। এরপর আবার কবে আসবে? আবার 10 বছর পর আসবে। 10 বছর পর 1961-তে আবার সেকেন্ড আমাদের সেন্সাস এলো। তাহলে বলো 10 বছরের জনসংখ্যা বৃদ্ধি পাবে কি পাবে না? বৃদ্ধি পাবে। তো জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন কি হবে? তখন তার সিট সংখ্যাও বাড়বে। তো এই সিট সংখ্যা বাড়ার কাজটা কে করবে? ডিলিমিটেশন কমিশন। তাহলে এই যে 61-তে যখন সেন্সাস এসছে তার ঠিক পরে কিন্তু দেখো আবার ডিলিমিটেশন কমিশন এসছে, সেটা হচ্ছে 1962। এবং সে কি করেছে? সে সিট সংখ্যা 494 থেকে বাড়িয়ে 522টা করেছে। আবার 10 বছর পর 1971-এ কি এসছে? 1971-এ আমাদের সেন্সাস এসছে এবং তার ঠিক 1-2 বছর পর 1973-তে ডিলিমিটেশন কমিশনে এসছে এবং সে কিন্তু সিট সংখ্যা বাড়িয়ে 543 নিয়ে গেল। এবার এই 1971 যদি দেখো খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কেন কি 1971-এ সরকার বললো যে এইভাবে যদি প্রত্যেকবার সিট সংখ্যা বাড়তে থাকে তাহলে দেশের নাম্বার অফ সিটস যদি দেখো লোকসভা সিটস হিউজ আকারে চলে যাবে আজ থেকে 10 বছর পর। তো বলা হলো এক কাজ করা হোক, এটাকে এখানেই ফ্রিজ করে দেওয়া হোক। ফ্রিজ করে দেওয়া হোক কেন? যাতে স্টেটগুলোকে অর্ডার দেওয়া হলো তারা যেন তাদের জনবিন্যাস কন্ট্রোলের দিকে নজর দেয় এবং সিট সংখ্যাকে আপ টু 2001 পর্যন্ত ফিক্সড করে দেওয়া হলো। কতদূর পর্যন্ত?
2001 পর্যন্ত 2001 পর্যন্ত ফিক্সড করে দেওয়া হলো। তার মানে 1971 পর সেন্সাস তো আসবে, কিন্তু যেহেতু আমি সিট সংখ্যা ফিক্সড করে দিলাম, সেহেতু কোন কমিশনটার আসার দরকার পড়বে না, ডিলিমিটেশন কমিশন। তাহলে কিন্তু 1973 এর পর আপ টু 2001 কিন্তু কোনো ডিলিমিটেশন আসেনি, এবং তখন নাম্বার অফ সিটস 543টাই মেনটেন রাখা হয়েছে। আচ্ছা, এবার আসি 2001 যে কতদিন পর্যন্ত ফিক্স করা হয়েছিল, 2001। তার মানে 2001 আবার যে সেন্সাস হবে তারপরে তো আবার ডিলিমিটেশন কমিশন আসবে। হ্যাঁ, ডিলিমিটেশন কমিশন আসবে। তো দেখা গেল তারপরে ডিলিমিটেশন কমিশন হলো, দ্যাট ইজ 2002। 2002 ডিলিমিটেশন কমিশন এসে কি করলো, সে বাউন্ডারি তো অল্টার করলো। the 2002 ডিলিমিটেশন কমিশন অনলি রিড্র বাউন্ডারি, সে শুধু বাউন্ডারি গুলো অল্টার করেছে, কিন্তু নাম্বার অফ সিটসে কিন্তু ভ্যারিয়েশন আনেনি। তাহলে 2002 কিন্তু নাম্বার অফ সিটস 543টাই থেকে গেল। এবং তারপরে এটাকে কি করা হলো, বলা হলো এই সিটটাকে এখানে আবার ফ্রিজ করে দেওয়া হলো কতদিন পর্যন্ত, আপ টু 2026 পর্যন্ত এটা ফিক্সড করে দেওয়া হলো। তার মানে আজকে যে 2026 যদি আমাদের নাম্বার অফ সিটস আমরা 543টা দেখছি, সেটা কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছিল কবে, 2002। ক্লিয়ার হলো? এটা গেল। আচ্ছা, এবার 2002 এর পর যদি দেখো, 2002 এর পর আমাদের আবার 10 বছর পর 2011 সেন্সাস এসছে, তারপর 2021 সেন্সাস আরো 10 বছর পর আসার কথা ছিল, কিন্তু 2021 সেন্সাস পসিবল হয়নি ডিউ টু কোভিড এর জন্য কিন্তু এটা পসিবল হয়নি। তো সেই জন্য আমরা কি করেছি, সেই জন্য আমরা এটাকে 2026 কন্ডাক্ট করানো শুরু করেছি, এবং 1 এপ্রিল যদি দেখো থেকে আমাদের কিন্তু 1 এপ্রিল থেকে আমাদের কিন্তু এই ডিজিটাল সেন্সাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার হলো এতটুকু? আচ্ছা, তাহলে ডিলিমিটেশন পোস্টপোন আপ টু 2026, তাহলে 2026 কিন্তু আমাদের আবার নতুন করে সেন্সাসও হবে, এবং সেন্সাস যখনই হবে তারপর কি আসবে, ডিলিমিটেশন সেখানে আসবে। তাহলে দেখি এরপর চলো কি হচ্ছে। তাহলে যেটাই বললাম, দেখো সেন্সাস 2026 আসবে, 26কে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, এই 26 সেন্সাসকে যদি প্রপারলি কাউন্ট করতে হয়, তাহলে 1 বছর মোটামুটি সময় লাগে, 2027 পর্যন্ত সময় লাগবে। 2027 যখন সেন্সাস কমপ্লিট হয়ে যাবে, তার ডেটাটা কি হবে, তার ডেটাটা ডিলিমিটেশন কমিশন নেবে, এবং ডিলিমিটেশন কমিশন কি করবে, সেটাকে তার অ্যাপ্রোপ্রিয়েট পপুলেশনের বেসিস সেটাকে ইমপ্লিমেন্ট করবে। সেটাতেও মোটামুটি আমার 1 ইয়ারের কাছাকাছি কনজিউম হবে, তাহলে 2028। এবং তারপরে যদি দেখো সেটাকে ইমপ্লিমেন্ট করতে আরো 1 বছর লাগবে, এবং প্রায় 2029 নাগাদ কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হওয়া পসিবল। এবং 2029 আমাদের কি আছে, 2029 আছে আমাদের লোকসভা ইলেকশন। তার মানে দেখো দুটো জিনিস হলো, এক, আমরা যে 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পেয়েছিলাম, যেখানে নারী শক্তি অধিনিয়ম বিল ছিল, অ্যাক্ট ছিল, সেটাকে কি বলা হয়েছিল, সেটাকে 2023 এর পর যে সেন্সাস আসবে এবং ডিলিমিটেশন কমিশন আসবে তারপরেই লাগু করা হবে। তার মানে এর ডিলিমিটেশন কবে আসছে, 2026 এর পর। তার মানে এখানে যখনই ডিলিমিটেশন হবে তখনই কিন্তু এই 33% ওমেন রিজার্ভেশন এখানে ইমপ্লিমেন্টেড হয়ে যাওয়ার। কিন্তু এখানে একটা প্রশ্ন এলো, কি প্রশ্ন এলো, বললো যে এই যে জিনিসটা আমরা প্ল্যান করছি বা আইডিয়া করছি, সেটা কি এতটাই স্মুথলি এইভাবে 1 বছরের মাথায় হবে? আমরা জানি যে প্রত্যেকটা ভারতবর্ষের সমস্ত সরকারি কাজে কিন্তু ডিলে থাকে, বিশেষ করে বিভিন্ন কজের ক্ষেত্রে ডিলেস থাকছে। তাহলে এখানে যদি ডিলে হয়, তাহলে তো 2029 এটা যদি লাগু না হয়, তাহলে সেটা কি করে হবে, তাহলে তো আরো বেশি ডিল হয়ে যায়। 2029 মানে 2023 থেকে যদি দেখো, তাহলে ওমেন রিজার্ভেশন বিল লাগু হতে হতে 6-7 বছরের বেশি সময় লেগে বললো। তাহলে এর একটাই উপায়, আইদার এই প্রসেসে যেতে হবে, অথবা আমরা আরেক কাজ করতে পারি, যে আমরা যে 2026 ডেটা পাবো, সেই 2026 ডেটাকে আমরা অতটা প্রায়োরিটি না দিয়ে আমরা এই বিলটাকে 2011 যে সেন্সাসের ডেটা, লাস্ট যে সেন্সাস পেয়েছি, সেই ডেটার ভ্যালুয়েশনই আমরা করি। তাহলে কি হলো, তাহলে কি হবে, আমাদের কাছে অলরেডি ডেটা আছে, এবং সেই ডেটা হিসাবে আমরা কি করতে পারবো, ডিলিমিটেশন লাগু করে দিতে পারবো, এবং ওমেন রিজার্ভেশন প্রোভাইড করে দিতে পারবো। এই গেল হচ্ছে ফান্ডা। এবং সরকার কি করলো, সরকার এই 3টে জিনিস, তাহলে কি কি জিনিস হলো দেখো, 1, 33% ওমেন রিজার্ভেশন। সেই ওমেন রিজার্ভেশনটা দেওয়া হবে কখন, সেই ওমেন রিজার্ভেশন দেওয়া হবে যখন নাম্বার অফ সিটস ইনক্রিজ হবে। নাম্বার অফ সিট কত ইনক্রিজ হবে, বলা হলো 543 থেকে ইনক্রিজ হয়ে 850টা সিটস হবে। তাহলে এই যে 850টা সিট হবে, এটা একটা ইনক্রিজ হবে। এন্ড সেকেন্ড কি বলা হলো, এই ইনক্রিজের সাথে সাথে এখানে 33% রিজার্ভেশন ফিমেলসদের দিয়ে দেওয়া হবে। এবং আরেকটা জিনিস বলা হলো, যে এই যখন বিলটা লাগু হবে বা এই অ্যাক্টে যখন লাগু হবে, তখন সেটা কিন্তু বিভিন্ন ইউনিয়ন টেরিটরি, যেমন নিউ দিল্লি, পুডুচেরি এন্ড জম্মু এন্ড কাশ্মীরের মতো জায়গাতেও কিন্তু এই জিনিসটা লাগু হবে। ঠিক, তো চলো দেখি সরকার এই জিনিসটাকে কিভাবে মার্জ আপ করছে।
দেখো এই তিনটে বিলকে যদি দেখো, তিনটে বিলকে একসাথে মার্জ আপ করে দেওয়া হয়েছে। সব থেকে ফার্স্ট যেটা বললাম, দ্যাট ইজ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, 131st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2026-এ। এটা কি করেছিল, এটা কি করবে, এটা আমাদের সিট সংখ্যাকে 550 থেকে 850 নিয়ে যাবে। সেকেন্ড, এই বিলের সেকেন্ড পার্ট কি, এই বিলের সেকেন্ড পার্ট হচ্ছে ডিলিমিটেশন, যে কি করবে, এই বর্ডার যে ফ্রিজ হয়ে আছে, কবে ফ্রিজ হয়ে আছে যদি দেখো, তাহলে বর্ডার ফ্রিজ করে দেওয়া হয়েছে 2026 পর্যন্ত। সেই বর্ডারকে যে ফ্রিজ করে দেওয়া আছে, এই ফ্রিজকে তুলবে এবং ডিলিমিটেশন কমিশনকে লাগু করবে। অ্যান্ড থার্ড হচ্ছে এই যে চেঞ্জেস আসছে, 33% রিজার্ভেশনের চেঞ্জ প্লাস হচ্ছে নাম্বার অফ সিটসের চেঞ্জ, সেই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে টু দ্য ইউনিয়ন টেরিটরিজ। এবং সেখানে যদি দেখো দিল্লি এবং জম্মু কাশ্মীরকে বেশ স্পেসিফিক মেনশন করা হচ্ছে। তাহলে এই তিনটে জিনিসকে একসাথে মার্জ আপ করে দেওয়া হলো এবং তিনটে বিলকে আমাদের যদি দেখো স্পেশাল সেশনের মাধ্যমে এপ্রিল মাসে যে আমাদের পার্লামেন্টকে ডেকে স্পেশাল সেশনের ডিসকাশনের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে। এবং ইমপ্লিমেন্ট করার সাথে সাথেই সেখানে কিছু সমস্যা দেখা গেল। অবভিয়াসলি এখানে বহু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা দেখবো এবং সমস্যাগুলো বিভিন্ন অপোজিশন পার্টির মাধ্যমে কিন্তু সেই সমস্যাগুলোর এগেনস্টে অবজেকশন রেজ করা শুরু হলো। এবং আসুন দেখি সেই অবজেকশনগুলো কি। সব থেকে ফার্স্টে যে জিনিসটা বলা হলো, এটা চ্যালেঞ্জ, যে এই জিনিসটা হচ্ছে নর্থ সাউথের ব্যালেন্সকে ডিস্টার্ব করবে। কেন ব্যালেন্সকে ডিস্টার্ব করবে, দেখো চলো একটা ম্যাপ দেখি, তাহলে এই জিনিসটা সব থেকে বেশি ক্লিয়ার হবে। দেখো সাউথ ইন্ডিয়ান যে স্টেটস গুলো আছে, তামিলনাড়ু, কেরল, তারপর যদি দেখো অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, এদের দাবি, এরা বলছে যে তারা কিন্তু 1973 এর যে ডিলিমিটেশন কমিশন হয়েছিল তারপর থেকে তারা কিন্তু এমন পলিসিস নিয়েছে যার জন্য তাদের পপুলেশন কন্ট্রোলে থেকেছে এবং সেই জন্য সাউথ ইন্ডিয়ান যে স্টেট গুলো আছে তাদের পপুলেশন কিন্তু কন্ট্রোল। কিন্তু উল্টো দিকে নর্থ ইন্ডিয়ান যে স্টেটস গুলো আছে, সেই স্টেট গুলোর কোনো পপুলেশন কন্ট্রোল পলিসিস না থাকার জন্য সেই জায়গার স্টেট গুলো কিন্তু অস্বাভাবিক রেটে পপুলেশন বৃদ্ধি পেয়েছে। এবং তার জন্য কি হবে, তার জন্য যখনই, তার মানে কি হচ্ছে দেখো, সাপোজ নর্থ ইন্ডিয়ান স্টেট অ্যান্ড সাউথ ইন্ডিয়ান স্টেট, যার পপুলেশন হাই হবে, যার পপুলেশন হাই হবে, তাহলে ডিলিমিটেশনে সে কি সেই নাম্বার পাবে। যার পপুলেশন বেশি তার নাম্বার অফ সিটস কি হবে, হাই হবে। যার পপুলেশন কম তার নাম্বার অফ সিটসও কম। কেন কি, ডিলিমিটেশন কমিশন পপুলেশনের ভিত্তিতেও তো দেয়। যার কাছে পপুলেশন বেশি তার কাছে সিটসও বেশি, যার কাছে পপুলেশন কম তার কাছে কনস্টিটিউয়েন্সিও। দুটো ডেটা দিয়েছি। যদি দেখা যায় যে আমি 543টা সিটি মেনটেন করছি, সিট সংখ্যা আমি বাড়াচ্ছি না, কিন্তু ডিলিমিটেশনের মাধ্যমে জনসংখ্যা ডিস্ট্রিবিউশন হচ্ছে। আগে যেখানে 10 লাখ লোকের পিছনে একটা করে রিপ্রেজেন্টেটিভ ছিল, এখন সেখানে আমি 15 লাখ লোকের পিছনে একটা করে রিপ্রেজেন্টেটিভ দিচ্ছি। তাহলেও ক্ষেত্রে কি দেখা যাবে, তাহলে যার পপুলেশন বাড়েনি তার কিন্তু সিট সংখ্যা কমবে। যেমন আমরা যদি দেখেছি বর্তমানে দেখাচ্ছে কেরালা, যার সিট সংখ্যা আছে 20টা, তার সিট সংখ্যা হয়ে যাবে হচ্ছে 12টা, তার মানে সে লস করবে কতগুলো, 8টা। কর্ণাটক, যার 28টা সিট সংখ্যা আছে, তার সিট সংখ্যা হয়ে যাবে 26টা, সে 2টো লস করবে। তো এইভাবে যদি দেখো তামিলনাড়ু, তাহলে যার হচ্ছে 39টা সিট ছিল তার হয়ে যাবে 31টা, তাহলে সে কিন্তু -8টা লস করবে। তাহলে যদি আমি নাম্বার অফ সিটস 543টা রাখি এবং জনসংখ্যার ডিভিশনস ডিলিমিটেশন কমিশন করে, তাহলে হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টেট গুলো কিন্তু তাদের সিট সংখ্যা হারাবে, তাদের কিন্তু পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন কমবে। আর উত্তর ভারতের স্টেট গুলো যদি দেখি, ইউপি, বিহার, এদের ক্ষেত্রে দেখো উত্তরপ্রদেশের ক্ষেত্রে 80টা ছিল, সেটা বেড়ে হবে 91টা সিট, সে 11টা গেইন করছে। বিহারের ক্ষেত্রে 40টা থাকবে, সে 50টা হবে, সে 10টা সিট গেইন করছে। তাহলে উত্তর ভারতের স্টেট গুলো কিন্তু পপুলেশন ইনক্রিজ হওয়ার জন্য তার রিপ্রেজেন্টেশন বেশি হয়ে যাচ্ছে। ঠিক উল্টো দিকে সাউথ ইন্ডিয়ান স্টেট গুলোতে কিন্তু পপুলেশন কন্ট্রোল থাকার জন্য তার কিন্তু রিপ্রেজেন্টেশন তার কমে যাচ্ছে। তো বলা হলো এটাতে সাউথ ইন্ডিয়ার যে পার্টিস এবং সাউথ ইন্ডিয়ান যে স্টেটস গুলো আছে তারা কিন্তু দাবি করা শুরু করলো যে আমাদের পপুলেশন কন্ট্রোল করার জন্য তেলেঙ্গানা, কর্ণাটকা, কেরল এরা কিন্তু পানিশড হচ্ছে। তো এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। এবার উল্টো দিকে যাচ্ছি, যদি আমি 543টা সিট না রেখে আমি যদি 850টা সিট করে দিই, তাহলেও দেখা যাচ্ছে কি, তাহলেও হচ্ছে সিট সংখ্যা কমছে না, কিন্তু নর্থ ইন্ডিয়ান যে স্টেটস গুলো আছে তারা প্রচুর পরিমাণে সিট তাদের ইনক্রিজ হয়ে যাবে। যেমন উত্তরপ্রদেশ, তার বর্তমান সিট হচ্ছে 80টা, তার বেড়ে গিয়ে হয়ে যাবে 143টা, 63টা সিট সে গেইন করবে। বিহার 40টা সিট, তার বেড়ে হয়ে যাবে 79, সে 39 সিট গেইন করবে। উল্টো দিকে আমরা যদি সাউদার্ন পার্টে দেখি, তাহলে কেরলের 20টা ছিল, 20টাই থাকবে। কর্ণাটকের 28টা ছিল, 31টা হবে, 13টা গেইন করবে। পাঞ্জাবের 13টা ছিল, 18টা হবে, 5টা সিট গেইন করবে। কিন্তু বেশিরভাগ স্টেট, কিছু কিছু স্টেটস আছে যেগুলো কিন্তু গেইন করবে। তাহলে এখানে বলা হলো যে 850টা সিটস এর অ্যালোকেশন হলে সেখানেও দেখা যাচ্ছে যে উত্তর ভারতের যে স্টেটস গুলো আছে তারা কিন্তু মেজর সিটস কে অ্যাকোয়ার করবে এবং যাদের কাছে সিট সংখ্যা বেশি থাকবে তারাই অবভিয়াসলি পার্লামেন্টে কি করবে, তাদের পাওয়ারকে শো করবে। তাহলে এটা একটা হলো সব থেকে বড় সমস্যা। তাহলে ক্লিয়ার হলো।
যে এই ডিলিমিটেশন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বা অবজেকশন ছিল হচ্ছে নর্থ সাউথ ইমব্যালেন্স। সেকেন্ড যে প্রবলেমটা আছে দ্যাট ইজ রাজ্যসভা। দেখো এখানে নাম্বার অফ সিট সংখ্যা যখন ইনক্রিজ হচ্ছে 850টা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু লোকসভা সিট বাড়ছে নাকি রাজ্যসভার সিট কিন্তু সেই 245টাতেই রাখা হচ্ছে। তাহলে দেখা যাবে সেই রাজ্যসভা যা ছোট ছিল, রাজ্যসভা সেই ছোটই থাকবে, উল্টো দিকে লোকসভা কিন্তু হিউজ আকার ধারণ করবে। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে রাজ্যসভার তুলনায় লোকসভার রিপ্রেজেন্টেশন এতটাই বেশি বড় হবে, অ্যারাউন্ড যদি দেখো আমাদের প্রায় বর্তমানে যদি দেখো 2.2 টাইমস আছে, সেটা বেড়ে গিয়ে প্রায় 3.3 টাইমস হয়ে যাবে। তাহলে বলতে পারো যে এখানে রাজ্যসভা লোকসভার কাছে খুবই পাওয়ারলেস হয়ে যাবে এবং খুব ছোট্ট হয়ে যাবে। তো এটা একটা বড় যে while the size of the Lok Sabha is being increased, there is no proposal to change in size of রাজ্যসভা। লোকসভার যখন সাইজ সেখানে বাড়ানো হচ্ছে, সেখানে কিন্তু রাজ্যসভার সাইজকে বাড়ানোর কোনো প্রভিশনস নাই। তাহলে এখানে there is a imbalance between রাজ্যসভা and লোকসভা। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে সাইজ অফ কাউন্সিল অফ মিনিস্টার। আমরা জানি আমাদের লোকসভা সিটসের উপরই ভিত্তি করে কিন্তু আমাদের কাউন্সিল অফ মিনিস্টারের মেম্বারকে ফিক্স করা হয়। বলা আছে যে লোকসভার যে সিটস হবে সেই সিটসের 15% হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কি হতে পারে, ম্যাক্সিমাম মিনিস্টার হতে পারে। তাহলে এই লোকসভা সিট বর্তমানে 543টা আছে, এটা বেড়ে গিয়ে যখন 850টা হয়ে যাবে তখন মিনিস্টারদের সংখ্যাও তো 15% রেশিও তো অনেক বেশি হবে। বর্তমানে ম্যাক্সিমাম আছে 81টা, সেটা বেড়ে গিয়ে হয়ে যাবে 105টা। তাহলে এই কাউন্সিল অফ মিনিস্টারও হিউজ হয়ে যাবে, যার একটা বার্ডেন কিন্তু দেশের উপর আসবে। তো এটা একটা বড় প্রবলেম। নেক্সট প্রবলেম যেটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি অফ পার্লামেন্ট। অবভিয়াসলি পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন বাড়ছে, এমন তো নয় যে 24 ঘন্টা জায়গায় 28 ঘন্টা হচ্ছে বা 30 ঘন্টা হচ্ছে, তবে ঘন্টা ফিক্সড, ওয়ার্কিং আওয়ার্স ফিক্সড, কিন্তু লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে পার্লামেন্টে যদি দেখো রিপ্রেজেন্ট করা বা কথা বলার সময় কিন্তু প্রত্যেকের কমবে। তাহলে এখানে বলা হচ্ছে যে নাম্বার অফ সিটস যখন ইনক্রিজ হবে, কোয়ালিটি অফ পার্লামেন্টারি ওয়ার্ক কিন্তু রিডিউস হবে। The increased size of the Lok Sabha reduce the opportunity for MP to participate in the ডেলিভারেশন। সেখানে ডেলিভারেশন বা সেখানে যুক্তিতর্ক যেখানে অংশগ্রহণ সে কিন্তু কম করতে পারবে, সে টাইম কম পাবে। নেক্সট ইম্প্যাক্ট অন স্টেট লেজিসলেচার। কিছু কিছু স্টেট যখন এই ডিলিমিটেশন কমিশন আসবে, সেই ডিলিমিটেশন কমিশনের জন্য কিছু কিছু স্টেট কিন্তু হিউজ আকার ধারণ করবে। যেমন হচ্ছে উত্তরপ্রদেশ কিন্তু 660 সিট নিয়ে চলে আসবে, তার যে জনসংখ্যার বিন্যাস আছে সেই জনসংখ্যার বিন্যাসে প্রায় 660 সিট পাবে। মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল প্রায় 450 কাছাকাছি সিট পাবে। তো কিছু কিছু স্টেট এতটাই বেশি সিট গ্রহণ করবে থাকবে তাদের কাছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির, যে সেটা মিনি পার্লামেন্টের মতো বিহেভ করবে। তো এটা একটা বড় বলতে পারো যে ডিসঅ্যাডভান্টেজ, যে একটা স্টেটের কাছে এত বড় সিট একটা ভেরিয়েশন চলে আসা। তো এই সমস্ত গুলো হচ্ছে সব থেকে বড় মেজর প্রবলেম যেগুলো এর এগেইনস্টে বলা হচ্ছে। এবং এই বিলটাকে যদি দেখো, এই বিলটাকে ইন্ট্রোডিউস করা হয় ইন পার্লামেন্ট, এবং এটা যেহেতু কনস্টিটিউশনে চেঞ্জেস আনবে সেই জন্য এটার জন্য স্পেশাল মেজরিটি দরকার পড়েছিল। কিরকম মেজরিটি? সেটা হচ্ছে 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। যারা প্রেজেন্ট থাকবে এবং ভোটে পার্টিসিপেট করবে তাদের 2/3 মেম্বারকে অ্যাচিভ করতে হবে। তো সেই নাম্বারটা দাঁড়িয়েছিল হচ্ছে 352, কারণ সেদিনকে 528 জন এমপি প্রেজেন্ট ছিলেন, তাদের ভেতর থেকে 352 জনকে ভোট দিতে হতো। কিন্তু দেখা গেল সেই ভোটে হচ্ছে 298টা ভোট পড়লো ইয়েসে এবং 211টা ভোট পড়লো যদি দেখো নোতে বা এগেনস্টে। তাহলে এই নাম্বারটা কি 352টাকে পার করতে পেরেছিল? পার করে। তাহলে এই বিলটা কি হলো, এই বিলটা লোকসভায় তার মেজরিটি অ্যাচিভ করতে পারেনি এবং সেটা কিন্তু স্ক্র্যাপ হয়ে গেল। এবং যখনই প্রথম এই বিলটা রিজেক্ট হয়ে গেল, তখন একসাথে কিন্তু যেহেতু এটা ব্রাঞ্চ অফ বিলস একসাথে আনা হয়েছিল, তখন সরকার কিন্তু সমস্ত জিনিসটাকেই একসাথে উইথড্রল করে নিল। তাহলে আজকে যে টপিক আমরা এখানে কমপ্লিট করলাম, সেই টপিকে যদি দেখো, আমরা সব থেকে ফার্স্টে স্টার্ট করলাম আমাদের 106th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা নারী শক্তি অধিনিয়ম বিল। সেই বিলটা পাস হলো কবে? 2023। এবার সেটাকে লাগু করার জন্য কি করা হলো? সরকার বললো সেটাকে লাগু করা হবে কখন? যখন নেক্সট ডিলিমিটেশন কমিশন এন্ড সেন্সাস আসবে তখন। সেখানে আমরা ডিলিমিটেশন কমিশনের ব্যাপার বললাম, ডিলিমিটেশন কমিশনের কাজ কি, কিভাবে সে ফাংশন করে, সেই সমস্ত জিনিস বললাম। তারপর সেই বিলটাকে ইন্ট্রোডিউস করার সময় দেখা গেল যে আমাদের নাম্বার অফ লোকসভা সিট ডিলিমিটেশন কমিশন যখন লাগু হবে তখন সেটা বেড়ে গিয়ে 850টা হয়ে। তারপর আমরা ডিলিমিটেশন কবে কবে এসছে, কিভাবে এসছে, স্টেপ বাই স্টেপ সেগুলোকে স্টাডি করলাম। তো আজকে যেটুকু আমরা স্টাডি করলাম আমাদের ডিলিমিটেশন বিল এবং সমস্ত সংক্রান্ত, এখান থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসবে এবং তোমরা কিন্তু পরীক্ষায় দেখবে এই ছোট ছোট মাঝখানে যে ছোট্ট ছোট্ট পয়েন্টস গুলো আমরা এখানে স্টাডি করেছি সেগুলো থেকে হিউজ নাম্বার অফ কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে পাবেই। তো চলো আজকে আমাদের টপিক এখানেই থাকছে। আশা করি তোমাদের যে টপিকটা আমি করালাম সেটা তোমাদের ক্লিয়ারলি আইডিয়া হয়েছে। যদি ক্লিয়ার না হয় তাহলে একটু তোমরা কমেন্ট সেকশনে আমাদের জানিও, আমরা এটাকে আরো
বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। তো এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস যাওয়ার আগে আমরা যেটা বলে দিই যে আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ দুটোতেই আমাদের কিন্তু অ্যাডমিশন ওপেন আছে। তোমরা যদি একাডেমিতে কোনো রকম কোয়ারিজ করতে চাও তাহলে এই দুটো নাম্বারে তোমরা কোয়ারিজ করতে পারো, এবং যে কোনো রকম কোয়ারিজ আমাদের অ্যাসোসিয়েট আমাদের ফুল সেটাকে কমপ্লিটলি সলভ করবে। যা কোয়ারিজ করবে সেটা কিন্তু তারা হেল্প করবে তোমাদের সলভ করতে। তো চলো, আজকে আমাদের ক্লাসে এইখানেই থাকছে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।